সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই লাইভ ক্লাসে প্রবেশ করেন। আমাদের লাইভ ক্লাসের লিংক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। সত্যজিৎ বিশ্বাস খুবই খুবই অ্যাক্টিভ, মানে খুব দ্রুততার সাথে প্রবেশ করেছে সে। লিংক ডান, থ্যাংক ইউ শফিকুল ইসলাম। লাইভ ক্লাসের দরজা খুলে দেওয়া হয়েছে, সবাই সেই দরজা দিয়ে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করতেছেন সবাই একটু আপনাদের হাজিরা দেন, হাজির লেখেন, ওকে লেখেন বা যে কোনো কিছু। ফুলের পরিশোভা, শফিকুল ইসলাম হাজির, থ্যাংক ইউ। কিছু কিছু লোক প্রতিনিয়ত ক্লাসে থাকে, দেখলেই ভালো লাগে। আমাদের শম্ভু দাদা চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ শম্ভু দাদা। আপনার উপস্থিতি, ধ্রুবরাজ দাদা, আপনাদের উপস্থিতি এই ক্লাসকে ধন্য করে। আপনারা হচ্ছেন অগ্রজ, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের পদাঙ্ক, আপনাদের উপস্থিতি, আপনাদের সেই অ্যাকচুয়াল সমস্ত কিছু আমাদেরকে উৎসাহ দেয় এবং আমরা আশা রাখি আমরা ভালো কিছু করতে পারবো। শেখ হৃদয় চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। লাইভ ক্লাসের দরজা খুলে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সেই দরজা দিয়ে সবাই ক্লাসে প্রবেশ করেন। সবাইকে আজকের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে প্রাল কোডের 211 ধারা পর্যন্ত শিখে ফেলেছি, মোস্ট ইম্পর্টেন্ট সেকশনস, যেগুলা গুরুত্বপূর্ণ সেকশন। আজকে আমরা নতুন কিছু শিখব। নতুন কিছু শেখার আগে, অর্থাৎ রাতে ভাত খাওয়ার আগে দুপুরে এবং সকালে কি কি খেয়েছিলাম সেটা একটু মনে করব, আপনার মনে আছে কিনা। গত ক্লাসের শেষ দিকে আমি উত্তেজিত ভাবে অনেক কিছু বলেছিলাম, অনেক ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। এটা শুধুমাত্র আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য পড়ালেখার প্রতি, যাতে আরো ভালোবাসা তৈরি হয় বা আপনি বুঝতে পারেন, সেই জন্য। সো কেউগুলাকে সিরিয়াস নেবেন না। সকল কিছুর উৎস হচ্ছে আপনার ইন্টেনশন, অভিপ্রায়, এবং অর্থাৎ আপনি যদি একটা কাজ শুরু করেন, শুরু করা মানে 50% হয়ে যাওয়া। আপনার সেই মনোযোগ, মানসিকতা আগে সেট করতে হবে যে হ্যাঁ আমি কাজটা করব কিনা। তখন কি হবে, ডেডিকেটেড হতে হবে যে এই কাজটা শেষ পর্যন্ত আমি করব।
কেন করব, এটা আমার খুব দরকার, আমার একটা প্রমোশন পেতেই হবে, এই মানসিকতা রাখতে হবে। পড়ালেখা আসলে কিছুই না। আপনার যখন একটা টাইমে পড়ালেখা ভালো লাগবে তখন কিন্তু আপনার কাউকে কেউ আপনাকে বলা লাগবে না, আপনাকে কোনো মোটিভেশন দেওয়া লাগবে না, আপনি অটোমেটিক। আমার কিন্তু বই পড়তে ভালো লাগে, আমি প্রতিদিন বই পড়ি, অনেক সময় বই পড়ি, আমার কাউকে বলা লাগে না, আমি অটোমেটিক, আমার ভালো লাগে, আমি পড়তে বসে যাই, অটোমেটিক আমার পড়তেই হবে, না পড়লে মনে হয় যেন হজম হয় না, ব্যাপারটা এরকম। এই পর্যায়ে আপনাকে যেতে হবে, তখন আপনি অটোমেটিক বই পড়তে বসবেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য মানসিকতাটাকে সেট করেন, আর বাকি যে পড়ালেখা ওটা অলরেডি অটোমেটিক হয়ে যাবে। আমি ফৌজদারি কার্যবিধির 2টা রিভিশন রেকর্ডিং দিয়েছিলাম 2 ভাগ করে, এটা মাঝে মাঝে শুনবেন, প্রতিদিন শোনার দরকার নাই, আপনি 5-6 দিন পর পর একদিন শোনেন, যাতে আপনার মনে থাকে। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি হাসি মুখে। আমরা গত ক্লাসে একটা অধ্যায় পড়েছিলাম, সেখানে অপরাধীকে বাঁচানোর জন্য কিছু কাজকর্ম। 201 ধারায় ছিল, অর্থাৎ কোনো অনুষ্ঠিত অপরাধের, ঠিক আছে, সেই অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে সেই অপরাধের যে সাক্ষ্য, আলামত, প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে, এগুলো সব কি করা, লুকিয়ে ফেলা, অদৃশ্য করে দেওয়া, নষ্ট করে ফেলা, বিনষ্ট করে ফেলা, সরিয়ে ফেলা, যাতে অপরাধটা প্রমাণিত না হতে পারে। এরকম যিনি করবেন তার শাস্তি 201, আর যিনি মূল অপরাধটা করবে সে মূল অপরাধে দণ্ডিত হবে। 2 বন্ধু মিলে এক বন্ধু একজনকে খুন করলো, আরেক বন্ধু পাশেই ছিল, সে ওই লাশটাকে সরিয়ে ফেললো, তাহলে যে খুন করলো তার 302, আর যে লাশটা সরিয়ে ফেললো তার 201, আর যেহেতু 2 জনে করছে তার সাথে আসবে 34 ধারা। আপনার একদম ফুল মার্ক, 5-এর মধ্যে 4.5 মার্ক কমপক্ষে দিবে। এবারে 202, তথ্য না দেওয়া। কি, একটা অপরাধ হয়ে গেছে, সংগঠিত অপরাধ সম্পর্কে সে কিন্তু অপরাধ সংগঠিত হইলে পাবলিক কিন্তু বাধ্য তথ্য দেওয়ার জন্য বা সেইটা সম্পর্কে জানানোর জন্য, যদি না জানায় ইচ্ছাকৃতভাবে তাহলে 202, আর যদি মিথ্যা তথ্য জানায় তাহলে 203। সংগঠিত অপরাধ সম্পর্কে কেন জানাবে না? কাউকে বাঁচানোর উদ্দেশ্যে, অপরাধীকে বাঁচানোর জন্য, শাস্তি হতে রেহাই পাওয়ার জন্য জানাবে না। এখন আসামি যিনি অপরাধ করেন তিনি কিন্তু সংবাদ জানাইতে বাধ্য না। যে নিজে অপরাধ করছে সে কি জানাবে পুলিশকে যে স্যার আমি অপরাধ করছি, আসেন আমাকে ধরে নিয়ে যান? তাহলে টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে আসামি যিনি, অপরাধী কিন্তু সংবাদ জানাতে বাধ্য নয়। তাহলে বাধ্য কে? যিনি আসামি নয়, নিরপেক্ষ ব্যক্তিরা, তারা কিন্তু বাধ্য। তারা যদি না জানায় তাহলে তাদের শাস্তি 202, এবং মিথ্যা জানাইলে 203। এবারে 201-এ আলামত, সাক্ষ্য, এভিডেন্স সবকিছু, বস্তুগত সবকিছু নষ্ট করেছিল, সরিয়ে ফেলছিল। আর 204 হচ্ছে কাগজপত্র সংশ্লিষ্ট, কোনো দলিলপত্র বিনষ্ট করে ফেললে, সেটা অদৃশ্য অর্থাৎ পাঠের অযোগ্য করে ফেললে বা লেখা মুছে ফেললে। আর 205 হচ্ছে ফৌজদারি অথবা দেওয়ানি কার্যধারায়, অর্থাৎ কোনো মামলার কোনো কিছুতে আপনি অন্যের নামে নিজেকে যদি চালাই দেন, অন্যের হয়ে নিজে যাই যদি সেই আসামি হিসেবে গ্রেপ্তার হন, আদালতে যদি স্বীকারোক্তি দেন বা সাক্ষ্য দেন, অথবা আপনি যদি জেল দিলে আপনি জেল মেনে নেন, কারাগারে মেনে নেন, তারপর অথবা জামিন নেন, অর্থাৎ
আসামি অন্য একজন, কিন্তু আপনি যদি তার হয়ে ছদ্মবেশ ধারণ করে এগুলা করেন তাহলে 205। আর শেষে ছিল আমাদের 211। 211টা সবাই মনে রাখতে হবে। 211 কি? ক্ষতি সাধনের অভিপ্রায়ে মিথ্যা অভিযোগ, অর্থাৎ মিথ্যা মামলা যদি কেউ করে, কেন? ক্ষতি সাধনের উদ্দেশ্যে। তাহলে সেই মিথ্যা মামলার ফাইনাল রিপোর্টটা কি দেবে? ফাইনাল রিপোর্ট ইন্টেনশনালি ফলস, অর্থাৎ ফাইনাল রিপোর্ট মিথ্যা। সেই ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে আদালত যখন এটাকে বাতিল করবে বা নিষ্পত্তি করবে, তারপর যিনি মিথ্যা মামলা করছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এ হচ্ছে আমাদের পিআরবি হচ্ছে 279। এসে মোটামুটি বেসিক 211 পর্যন্ত। আজকে আমরা নতুন কিছু ধারা শিখব, একেবারে অল্প, খুবই সহজ, এক লাইনের ধারা, যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ আসে। দণ্ডবিধিটা একটু খেয়াল রাখতে হবে, দণ্ডবিধি দিয়ে প্রশ্ন আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। দণ্ডবিধিটা কি আমি বলেছিলাম, আপনার মাথায় রাখতে হবে দণ্ডের বিধিবিধান, যে এই কাজটা যদি এইভাবে করে তাহলে তার দণ্ড হবে এইটা, এই কাজটা করলে এই অপরাধ হবে, তার এই পরিমাণ দণ্ড দেওয়া যাবে, অর্থাৎ দণ্ড। তাহলে একজন মিথ্যা মামলা করছে, তার দণ্ড কত দাঁড়ায়? 211। এখন এই প্রশ্নটা আপনাকে যতই ঘুরাই ফিরাই দেখ, ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির এই শত্রুতার ফলে, ব্যক্তিগত শত্রুতার ফলে, ঠিক আছে, ঢাকার হাজারীবাগ থানায় অথবা চট্টগ্রামের কক্সবাজার থানায় একটি সিআর মামলা এত দায়ের করে, পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণিত হয়, ঠিক আছে, এক্ষেত্রে কনামক ব্যক্তির অপরাধ নিরূপণ করো, অথবা কিভাবে তার কনামক ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা যায়, বা কিভাবে কোন ধারা মতে তাকে অপরাধী করা যাবে। এই যে যতই পেঁচাই দোক, আপনার জিসটা হচ্ছে এখানে একটা মিথ্যা মামলা হয়েছে, তো মিথ্যা মামলা করলে কত ধারা অপরাধ? 211, পিআরবি 279, শেষ। সেই জন্য হুঁশ রাখবেন, দণ্ডবিধিটা যদি আপনি বুঝতে পারেন যে এই অপরাধটা করলে এই দণ্ড দেবে, শুধু এইটা মনে রাখলেই হবে। ক নামক ব্যক্তি এবং মানে ক খ গ 3 বন্ধু মিলে তার শত্রু ঘ নামক ব্যক্তিকে মনে করেন রাত্র 12:30 ঘটিকার সময় সে বাড়ি ফেরার পথে তাকে মানে খ বন্ধু তাকে ছুরি দিয়ে হত্যা করে, বাকি 2 জন পাশে দাঁড়িয়েছিল। পরবর্তীতে তারা যোগসাজশ করে গ এবং ঘ কি করলো? ক এবং গ সেই যে হত্যা করা হয়েছে যাকে, তার লাশটি বস্তায় ভরে জঙ্গলের মাঝে ফেলে দিল, যাতে কেউ এটা খুঁজে না পায়, বা কুয়ার মধ্যে ফেলে দিল বা নদীতে। এক্ষেত্রে ক খ গ এর অপরাধ নিরূপণ করেন। তাহলে তখন আপনি এই যে ডিটেলস, একটা বড় একটা প্রশ্ন দেবে, আপনি যাতে ভয় পান, আপনি যাতে গোলাইয়ে ফেলেন, আপনাকে তো বাদ দিতে হবে। 1000 লোক পরীক্ষা দিচ্ছে, র্যাঙ্ক লাগবে অল্প কয়েকজনের, আপনাকে কিভাবে বাদ দেওয়া যায়, বা আপনি কিভাবে কনফিউশন হয়ে যান, লিখতে না পারেন, সেই চেষ্টা এই পরীক্ষার প্রশ্ন যারা করে তারা চেষ্টা করে। তখন এই প্রশ্নের আপনার জিস্ট চিনতে হবে শান্তভাবে, এখানে কি একটা মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পর লাশটাকে গুম করা হয়েছে, তাহলে এইটা কোন ধারায় আছে, আমি আর কিছু পড়ব না। একটা মার্ডার হয়েছে, এই মার্ডারের লাশটাকে গুম করা হয়েছে, তো মার্ডারটা হইলে 302, লাশ গুম করলে 201, আর যেহেতু অনেকজনে মিলে করছে তাদের হবে 34। তাহলে 302/201/34 ধারা আপনি পাবেন 4.5 মার্ক কমপক্ষে। সো দিস ইজ দ্য টেকনিক। এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই অপরাধটা এই জন্য প্রত্যেকটা দণ্ডবিধির, মনে করেন আপনি কোর্ট একটা নোটিশ ইস্যু করলো যে অমুক জায়গায় এই নোটিশটা টানাই দাও, আজ থেকে এই জায়গায় এইরকম রেস্ট্রিক্টেড করা হয়েছে। আপনি সরকারি কর্মচারী
অথবা আপনাকে একজন ম্যাজিস্ট্রেটকে শুনাই দেওয়া হইলো আদালত থেকে, আপনি যান অমুক জায়গার ফুটপাতে কাল থেকে যেন দোকান বসতে না পারে, সেই জন্য আপনি মাইকিং করেন। এই মর্মে স্থানীয় জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামীকাল থেকে এই ফুটপাতে কোনো দোকান বসবে না। এটা আপনি মাইকিংও করলেন এবং একটা সাইনবোর্ড টানাই দিলেন। তাহলে আপনি সরকারি কর্মচারী যখন একটা নোটিশ বা আদেশ জারি করলো, এরপরে যদি এই আদেশ ভঙ্গ করে যদি সেখানে একটা দোকান বসলো, তাহলে তাদের অপরাধটা কোথায়? তাহলে এইটা একটা ডিটেলস প্রশ্ন দিয়ে দেবে। ঠিক আছে, অমুক বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নামক ম্যাজিস্ট্রেটকে এই মর্মে শুনাই দেওয়া হলো যে আপনি গিয়ে ওখানে মাইকিং করবেন, নোটিশ জারি করবেন যেন ফুটপাতে লোকজন বসা, কিন্তু তারপরেও তারা সেখানে পরবর্তীতে দোকান বসাইছে, নির্দেশ অমান্য করেছে, এক্ষেত্রে তাদের অপরাধ নিরূপণ করেন। তাহলে আপনার জিস্ট একটা ধারা হিট করছে, একটা নোটিশ জারি করা হয়েছে, নোটিশটা ভঙ্গ করা হয়েছে, আপনার কিন্তু এই জিস্টটুকু বের করে আনতে হবে। একটা নোটিশ জারি করা হয়েছিল, নোটিশটা ভঙ্গ করছে, তাহলে এটার শাস্তি কত ধারায় হবে? দণ্ডবিধির 188 ধারা। সবাই দেখেন 188-তে কি আছে? সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করা। এই জন্য দণ্ডবিধির প্রত্যেকটা ধারা একটু মনোযোগ সহকারে, যে এই অপরাধটা হচ্ছে, এই অপরাধটা করলে এই শাস্তি এই ধারায়, দণ্ডবিধি একদম শেষ, আমরা খালাস করে দেব। ঠিক আছে, সো তাহলে আমরা একটা নতুন কিছু শিখি। একটা অপরাধী অপরাধ করছে, মনে করেন আপনাদের গ্রামে একটা মার্ডার হয়েছে, আপনাদের প্রত্যেকে নিজের নিজের গ্রামে চিন্তা করেন একটা মার্ডার হয়েছে, সেখানে গ্রামের 5-6 জন মিলে, যারা স্থানীয় বেশি প্রভাবশালী গুন্ডে আছে, তারা এই মার্ডারটা করছে রাত্রেবেলা করে। সকালবেলা এই কয়জন কেউ একজনও বাড়িতে নাই, জানে যে পুলিশ আসবে ধরবে। তারা কি করলো, যে যার আত্মীয়র কাছে চলে গেল। একজনের আত্মীয় আছে ঢাকায়, একজন আর খুলনায়। অপরাধ করার পর যে যার আত্মীয়র কাছে চলে গেল। এখন প্রত্যেকের আত্মীয় বাড়িতে যাই বলছে আমি বেড়াতে আসছি। এখন আত্মীয় বেড়াতে আসছে, তাকে তো আশ্রয় দেবেই, আসো বসো খাও ঘুমাও ঘোরো ফেরো। তাহলে 212 ধারা অপরাধীকে আশ্রয় দান, এখানে বলছে যিনি অপরাধীকে আশ্রয় দিবে তার শাস্তি। তাহলে দুইটা ফর্ম হবে, সবসময় জেনে রাখবেন। যদি জেনে শুনে আশ্রয় দেয় তাহলে শাস্তি পাবে, আর যদি না জেনে আশ্রয় দেয় তাহলে শাস্তি পাবে না। এখন অপরাধী কয়েক প্রকারে হতে পারে, একজন মানে অপরাধটা কয়েক প্রকার হতে পারে, একটু শোনেন। যেমন মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ হতে পারে, যে মার্ডার করে আসছে, মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড। কি আছে, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হতে পারে, মনে করেন ডাকাতি করে আসছে। কি হচ্ছে, কারাদণ্ডের অপরাধ, মনে করেন একটা চুরি করে আসছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ড। এই মৃত্যুদণ্ডের আসামিকে আশ্রয় দিলে 5 বছরের শাস্তি, যাবজ্জীবনের দিলে 3 বছর, আর কারাদণ্ডের দিলে মূল অপরাধের 4-এর 1 ভাগ। তাহলে 212 ধারায় হচ্ছে অপরাধীকে আশ্রয় দান। যদি জেনে শুনে অপরাধী বলে জানা সত্ত্বেও যদি আশ্রয় দান দেয় তাহলে তিনি 212 ধারা অনুযায়ী অপরাধী হবেন। আর যদি না জেনে, অর্থাৎ অপরাধ করছে এটা জানে না, যদি না জেনে আশ্রয় দেয় তাহলে অপরাধ হবে না। তাহলে 212 ধারার সাথে আর একটা ধারা যাবে। আশ্রয়দানের ক্ষেত্রে প্রত্যেকটার একটা নতুন ধারা যাবে, সেটা হচ্ছে যিনি জানলো যে হ্যাঁ আমার ভাগনা এই অপরাধ করে বা আমার মামা এই অপরাধ করে আমার কাছে আশ্রয় নিছে। এখন অপরাধী তার কাছে আসছে, আসার পরে তার উচিত ছিল কি, দণ্ডবিধির 176 ধারা অনুযায়ী কি
সরকারি কর্মচারীর নিকট কোনো অপরাধের বিষয়ে নোটিশ দান আইনত বাধ্য হয়ে যখন নোটিশ দান করা উচিত সে যদি না করে তাহলে সে 176 ধারা লঙ্ঘন করছে। যখন একটা অপরাধী তার বাসায় আসছে তার উচিত 176 ধারা অনুযায়ী সেটা সরকারি কর্মচারীর নিকট জানানো। এখন এর তো আত্মীয় আসছে, তো আর জানাবে না, তবু আইন তো আর ছেড়ে দেবে না। তাহলে যদি জানে অপরাধ করছে তাহলে 176-এ জানানো উচিত ছিল, সেটা তো জানা নাই, তাহলে 176 ধারায় অপরাধী। এবং এই যে আশ্রয় দিয়েছে সেজন্য 212 ধারায় অপরাধী। তো কেউ যদি জেনে শুনে অপরাধীকে আশ্রয় দেয় তাহলে 2টা ধারায় অপরাধ হবে তার, 176 অথবা 212/176। কেউ একজন কমেন্টে এইটা লেখেন 212/176। আশা করি যে 212 ধারাটা নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না। দুইশো 12 ধারা বোঝা গেছে। তবে আরেকটু নোট জেনে নেন যে স্বামী অথবা স্ত্রী যদি আশ্রয় দেয় তাহলে তাদের কোনো অপরাধ হবে না। স্বামী বাহির থেকে অপরাধ করে আসছে, স্ত্রী যদি আশ্রয় দেয় তাহলে স্ত্রীর অপরাধ হবে না। আবার স্ত্রী বাহির থেকে অপরাধ করে আসছে, স্বামী যদি আশ্রয় দেয় তাহলে তার অপরাধ হবে না। শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই ধারাটা শিথিল করা হয়েছে, স্বামী স্ত্রীর আশ্রয় দিলে অপরাধ হবে না। আর নর্মালি কেউ জেনে শুনে স্বামী স্ত্রী বাদে যদি কেউ জেনে শুনেও আশ্রয় দেয় তাহলে দণ্ডবিধি 212/176 ধারা। ধ্রুবরাজ দাদা শর্টাইপেন হবে না, অবলিক হবে, অবলিক। ফুলের পরিশোভা উনি যে কমেন্টটা করেছে সেটা ফলো করেন। তাহলে 212 কাকে আশ্রয় দিল? অপরাধীকে। এবার আমরা 216 ধারাটা দেখব। বাউন্নর ক এখানে আশ্রয় দেয়, তাহলে এখানে কি বুঝতে চাইছে? 52 কটা হচ্ছে তোমার সংজ্ঞা, আশ্রয়দানটা আসলে কাকে বলে। 52 শর্টাইপেন কতে বলা হয়েছে যে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে খাদ্য, বস্ত্র, ঠিক আছে, তারপর ঘুমানোর জায়গা, পোশাক আদি, যন্ত্রপাতি, অস্ত্রপাতি এইগুলো যদি দিয়ে যদি তাকে সাহায্য করে তাহলে এগুলো দিয়ে যদি আশ্রয় দেয় তাহলে আশ্রয়দান বলে গণ্য হবে। অর্থাৎ আশ্রয়দানের সংজ্ঞাটা দেওয়া হয়েছে 52 শর্টাইপেন ক। আর এই আশ্রয়দান করলে কি শাস্তি? 52 শর্টাইপেন কিন্তু শাস্তি না, সংজ্ঞা। আর আশ্রয়দান করলে কি শাস্তি সেটা এই দিকের ধারাগুলোতে আছে। 212-তে পাইলাম যে কোনো ধরনের অপরাধীকে আশ্রয়দান। এবার 216টা একটু দেখেন সবাই। হাজত হইতে পলায়ন করছে বা ফেরারি আসামি, অর্থাৎ যার নামে ওয়ারেন্ট আছে, এদেরকে যদি কেউ আশ্রয় দেয়, হাজত হইতে পলায়ন করছে একজন, অথবা যার নামে ওয়ারেন্ট আছে, ধরার চেষ্টা করতেছে কিন্তু এখনো ধরা পড়ে নাই, হাজত থেকে পলাতক অথবা ওয়ারেন্টের আসামি, এদেরকে যদি কেউ জেনে শুনে আশ্রয় দেয় তাহলে হবে 216। আর যেহেতু জেনে শুনে আশ্রয় দিয়েছে তাই তার সাথে যাবে 176। এদের ক্ষেত্রেও স্বামী অথবা স্ত্রী আশ্রয় দান করলে অপরাধ হবে না।
প্রত্যেকটা আশ্রয়দানের সাথে 176 যাবে। 212 নর্মাল একটা অপরাধী, 216 হচ্ছে স্পেসিফিক দুইটা বিষয়, হাজত থেকে পলায়ন করছে অথবা ওয়ারেন্টভুক্ত আসামি। আর 216 সঠাইপেন ক, সেখানে বলছে দস্যু অথবা ডাকাতকে আশ্রয় দিলে। একজন দস্যু তার প্ল্যান করছে, মনে করেন আপনার বাড়িতে আজকে ডাকাতি করবে, এখন আপনার যে পাশের বাড়িতে ওই ডাকাতদের আত্মীয়, ওরা এসে কি করছে যে সন্ধ্যার পরে ওই ঘরে এসে আশ্রয় নেছে, যে বেশি রাত হইলে পর তারপর আপনার বাড়িতে ডাকাতি করতে যাবে। অর্থাৎ ডাকাতির একটা উদ্যোগ করছে, তারা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ নেওয়া অবস্থায় যিনি আশ্রয় দিবে জেনে শুনে, তার শাস্তি 216 ক। অথবা দস্যুতা করার উদ্যোগ, অথবা দস্যুতা করার পরে, অথবা ডাকাতি হয়ে গেছে, ডাকাতি করার পরে, অর্থাৎ সে বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে গেছে, তখন ডাকাতি হওয়ার উদ্যোগ অবস্থায় অথবা ডাকাতি করার পরে হোক, যে কোনো সময় যদি জেনে শুনে আশ্রয় দেয় তাহলে 216 ক, আর সাথে যাবে 176। তিনটা ফর্ম আমরা এখন শিখব, ক্রস ভেরিফাই যেটাকে বলে। আশ্রয়দানের শাস্তি তিনটা ধারাতে আছে, যারা নোট করবেন লেখেন। আশ্রয়দানের সংজ্ঞা হচ্ছে 52 সঠাইপেন ক। আর আশ্রয়দানের শাস্তি তিনটা ধারাতে আছে, একটা 212, একটা 216, একটা 216 ক। 212, 216, 216 সঠাইপেন ক, তিনটা ধারাতে আশ্রয়দানের শাস্তি আছে তিন ধরনের ব্যক্তির। 212 ছোট, 216 চেয়ে 212 ছোট, বুঝবেন। 212 ছোট, তাই 212তে নর্মাল যে কোনো অপরাধী। এবার 216 হচ্ছে 212 চেয়ে বড়, সেখানে হচ্ছে হাজত থেকে পলাতক অথবা ওয়ারেন্টভুক্ত আসামি। 216 চেয়ে 216 ক আরো বড়, তাই সেখানে হচ্ছে বড় অপরাধী, ডাকাত, রোবার, দস্যু অথবা ডাকাতকে আশ্রয় দিলে। এবার আপনি সংখ্যার খেলা করেও মুখস্থ রাখতে পারেন, অথবা 212তে নর্মাল অপরাধীদের, 216তে হাজত থেকে পলাতক অথবা ওয়ারেন্টভুক্ত আসামি, আর 216 সঠাইপেন ক দস্যু অথবা ডাকাতকে যদি কেউ আশ্রয় দেয়। প্রত্যেকের শর্ত থাকতে হবে, অপরাধী বলে যে জানার পরেও জেনে শুনে আশ্রয় দিতে হবে, এবং যদি আশ্রয় দেয় তাহলে সংশ্লিষ্ট ধারার সাথে /176 ধারাও যাবে। 212 যে কোনো অপরাধীকে আশ্রয় দিলে, 216 হাজত থেকে পলায়নকৃত অথবা ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দিলে বা ফেরারি আসামি, আর 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দিলে। আপনাকে এই তিনটা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন তো। অর্থাৎ 216তে আছে হাজত থেকে পলাতক আর হচ্ছে ওয়ারেন্টভুক্ত, 216 কতে আছে দস্যু বা ডাকাত। এই 4 ধরনের অপরাধী বাদে আর যত অপরাধী আছে তারা হচ্ছে 212 ধারায়, তাদেরকে আশ্রয় দিলে। সবাই 212, 16, 16 ক বুঝতে পারছেন কিনা আশ্রয়দানের ধারা, সবাই একটু কমেন্ট করেন। এবারে
আমাদের মনে করেন প্রিন্স হৃদয় এই মুহূর্তে ক্লাসে আছে। এই লোক নতুন প্রমোশন পাইছে, নতুন র্যাঙ্ক লাগাইছে, ইয়াং মানুষ, খুবই হ্যাডাম দেমাক। সে কি করে, তার খুব টাকার প্রতি খুবই আগ্রহ, মানে টাকা খুব ভালোবাসে, টাকা ছাড়া সে কিছু বোঝে না। ওসি স্যারে তার কাছে ওয়ারেন্ট তামিল করার জন্য ওয়ারেন্ট দেয়। সে ওয়ারেন্ট অনুযায়ী সে আসামি গ্রেপ্তারও করতে যায়, গিয়ে আসামি ধরার পরে তারপর তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর তাকে বলে কি, তুই এখান থেকে অন্য এলাকায় চলে যা, আমি স্যারকে বলবো তোরে আমি পাই নাই, তোরে আমি ধরতে পাই নাই। তাহলে টাকার বিনিময়ে সে কি করলো, এই আসামিকে ছেড়ে দিল, তাকে পলায়নে সাহায্য করলো, অথবা তার যাতে শাস্তি হইতে না পারে তাকে বাঁচানোর জন্য। আমি বলছিলাম 201 থেকে এদিকে যত ধারা সব বাঁচানোর জন্য। এখন প্রিন্স হৃদয়ের শাস্তিটা কি আসলে, অথবা যে কোনো পুলিশ সদস্য যদি আসামি ধরে টাকা খেয়ে যদি ছেড়ে দেয়, আমরা অনেক সময় শুনি না যে আসামি ধরার পর টাকা খেয়ে আসামিকে ছেড়ে দিল পুলিশ, তাহলে এই পুলিশের শাস্তি কি আসলে? সেই ধারাটা পড়ব, সবাই দেখেন 213 ধারা। অপরাধীকে শাস্তি হতে লুকিয়ে রাখার জন্য উপহার ইত্যাদি গ্রহণ। অপরাধীকে শাস্তি হতে লুকিয়ে রাখার জন্য বা শাস্তি হতে রেহাই দেওয়ার জন্য উপহার ইত্যাদি গ্রহণ করা। 213 ধারায়, অর্থাৎ আপনি কোনো অপরাধীকে জেনে শুনেই তার যাতে শাস্তি না হয় বা তার বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন, আদালত যেন অ্যাকশন নিতে না পারে, তার সম্পত্তি যেন প্রয়োগ করতে না পারে, এজন্য আপনি কিছু উপহার গ্রহণ করলেন, অর্থাৎ আপনি সুবিধা নিলেন, আপনি টাকা পয়সা নিলেন, আপনি ঘুষ নিলেন, আপনি যা কিছু করলেন অপরাধীকে শাস্তি হতে লুকিয়ে রাখার জন্য। তো সবাই বুঝতে পারলেন, আজ থেকে আসামি ধরে ছেড়ে দিলে টাকা খেয়ে, তাহলে তার শাস্তি 213। এই কাজ যদি কোনো পুলিশ সদস্য করে তাহলে তার কত কত ধারা আসবে? 213 তো মেইন অপরাধের ধারা, আর পুলিশের ক্ষেত্রে 3টা ধারা সবসময় থাকে। পুলিশ আইনের 7, 29, PRB 857 বিধি। যে কোনো একজনের ফুলের পরিষেবা, তুমি কমেন্ট করে লিখে দাও যে আসামি ধরে টাকা খেয়ে ছেড়ে দিলে পুলিশ সদস্য যদি এটা করে তাহলে কত কত ধারা আসবে, ধারাগুলো লেখো। পেনাল কোড 213, পুলিশ আইন 7, 29, PRB 857 বিধি। প্রিন্স হৃদয় বলছে ঘুষ না দাদা, ওটা হচ্ছে উপহার। আচ্ছা ঠিক আছে, সে নিজেকে মানে ঘুষ নিয়েও ভালো প্রমাণ করতে চাচ্ছে, যাই হোক। এখন আপনি যে ঘুষটা নেবেন অথবা আসামিকে ছেড়ে দেওয়ার জন্য কিছু টাকা পয়সা নেবেন, এটা আপনি কিভাবে নেবেন? একজনের তো দিতে হবে। ঘুষ নেওয়ার ক্ষেত্রে 2টা পার্টি থাকে, একজন দাতা, একজন গ্রহীতা, একজন দিবে, একজন নিবে। তাহলে আপনি নিলেন 213 ধারায়। এবার 214 ধারা হচ্ছে এই অপরাধীকে লুকাই রাখার বিনিময়ে উপহার প্রদান বা সম্পত্তির প্রত্যার্পণ। অর্থাৎ এবার যে দেবে, যে অফার করবে, যিনি অফার করবে বা অফার করে দিয়ে দেবে, ঘুষ দাতা, তার শাস্তি হচ্ছে 214 ধারা। নর্মাল কমন সেন্স দিয়ে সুন্দরভাবে বোঝেন, 1 লাইনের ধারা। আপনি যখন উপহার বা ঘুষ সে টাকাটা নেবেন, যে নেবে তার শাস্তি 213, আর যে দেবে তার শাস্তি 214। কেন, কিসের জন্য দিচ্ছে, লেনদেনটা কেন হচ্ছে? কোন একজন অপরাধ করছিল, একজন অপরাধী ব্যক্তি আছে,
যাকে বাঁচানোর জন্য, অর্থাৎ তাকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য, অথবা তাকে লুকিয়ে রাখার জন্য, অথবা তার সম্পত্তি যাতে ক্রোক করতে না পারে বা বাজেয়াপ্ত না করতে পারে, সেই জন্য একটা লেনদেন হচ্ছে যে তুমি আমাদের আসামিকে ধরিও না। এই লেনদেনটা যদি আপনি টাকাটা নেন, আপনি 213, আর যে টাকাটা দিবে তিনি 214। থ্যাংক ইউ সো মাচ। ফুলের পরিষেবা যিনি কমেন্টটা করেছেন, আপনারা সবাই দেখেন, আপনারা সবাই মনে রাখবেন, মনে করেন একজন পাবলিক যদি চুরি করে তার শাস্তি 379, 80, 81, যাই হোক যে কোনো একটা ধারা হবে। যেটা মনে করেন খোলা যায়, মনে করেন ঘরের ভিতরে চুরি করছে, তাহলে আবদ্ধ স্থানে চুরি করলে 380 ধারা মনে করেন। তা একটা পাবলিক একটা ঘরের মধ্যে থেকে চুরি করছে, তার শাস্তি শুধুমাত্র 380। কিন্তু এই একই কাজ যদি কোনো পুলিশ করে, তাহলে পুলিশের ওই 380 তো আসবে, সাথে 3টে ধারা সব সময় আসবে। এটা মাথায় রাখবেন, এটা সিক্রেট। পুলিশ আইনের 7, 29, PRB 857 বিধি, এর সাথে 880ও দিতে পারেন সাসপেনশন। সবাই এটা কমন সেন্স সহকারে মনে রাখবেন। তাহলে আপনি আসামিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য কি করলেন? কিছু উপহার নিয়ে ছেড়ে দিলেন 213, আর এই উপহারটা যিনি দিবে আপনাকে বা অফার করবে তার হচ্ছে 214। মাঝখানে একটা ধারা আছে 215, চোরাই মাল। কোনো চোরাই মাল বা ডাকাতির মাল, অথবা মনে করেন একজন মানুষের একটা মোবাইল হারিয়ে গেছে, মোবাইল হারার পরে থানায় জিডি করছে এই মোবাইলটা উদ্ধারের জন্য। এখন আপনি কি করলেন? হ্যাঁ, আপনার মোবাইল আমি উদ্ধার করে দিতে পারি, আমাকে এত টাকা দেওয়া লাগবে। তাহলে চোরাই মাল ইত্যাদি উদ্ধার করার জন্য কি করা? কোনো ঘুষ দাবি করা বা নেওয়া, তাহলে 215। 213, আসামিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য উপহার গ্রহণ যিনি করবে তিনি 213, আর যিনি আসামিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য উপহার দেওয়ার জন্য প্রস্তাব করবেন বা দিবেন তার 214। আর কোনো চোরাই মাল বা কোনো হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দেওয়ার জন্য আপনি যদি কারো কাছ থেকে কোনো নেন, টাকা পয়সা নেন বা দাবি করেন, তাহলে 215। তাহলে 212 থেকে 216 আমরা শিখে ফেললাম। 212 অপরাধীকে আশ্রয় দান জেনে শুনে করলে 212/176। 213 আসামিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য উপহার গ্রহণ করলে যিনি গ্রহণ করবে তিনি 213। একই কাজ যিনি এই উপহার বা ঘুষ দেওয়ার জন্য প্রস্তাব করবে বা দিবে তার 214। চোরাই মাল ইত্যাদি উদ্ধারের জন্য যদি কেউ ঘুষ গ্রহণ করে তাহলে 215। হেফাজত হতে পলাতক অথবা ওয়ারেন্টভুক্ত আসামি এদেরকে যিনি আশ্রয় দেবে জেনে শুনে তার 216/176। আর স্পেসিফিক ডাকাত অথবা দস্যুকে যিনি আশ্রয় দিবেন জেনে শুনে তার হচ্ছে 216-ক/176 ধারা। সবাই এ পর্যন্ত পারেন কিনা প্রত্যেকে কমেন্ট করেন, না হলে বুঝবো আপনারা আমি বুঝাতে পারি নাই। সবাই একটু কমেন্ট করেন, ছোট একটা ওকে লেখেন বা বুঝছি লেখেন প্লিজ। পড়ানো ঠিক আছে কিনা, ধারা মনে থাকবে কিনা বা বোঝা যায় কিনা।
ওকে, একা একা লাইভ ক্লাস করা এত সহজ না ভাই, এতে কিন্তু অনেক কষ্ট আছে, বোঝা যায় না। হ্যাঁ, অনেক স্টুডেন্টকে সামনে রেখে পড়ানো সহজ, কিন্তু এই যে একলা একলা লাইভ ক্লাস, তো এই জন্য মাঝে মাঝে একটু কমেন্ট করলে একটু উৎসাহ পাই যে হ্যাঁ ওরা আছে, তারা বুঝতে পারতেছে। দেখেন, আপনারা যদি বুঝতে পারেন তাহলে একই সাথে আপনাদের তো ভালো লাগে, আমার কিন্তু লাগে। নেক্সট 3টে ধারা, এক লাইনের 3টে ধারা পরে আজকের ক্লাস শেষ। দুইশো 218। আমরা 166 এবং 166 পড়ছিলাম, যে 166 166 ছিল ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্য, আর 166 ছিল ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক কি করা, অশুদ্ধ লিপি প্রণয়ন। 166 166 ছিল ক্ষতি করার উদ্দেশ্যে, আর আমরা যে এখন অধ্যায়টা পড়তেছি এটা কিন্তু বাঁচানোর উদ্দেশ্যে। দেখছেন, প্রত্যেকটা বাঁচানোর উদ্দেশ্যে লাশ গুম করা, বাঁচানোর উদ্দেশ্যে আসামি ধরেও ছেড়ে দেওয়া, বাঁচানোর উদ্দেশ্যে আশ্রয় দেওয়া, বাঁচানোর উদ্দেশ্যে নিজে ছদ্মবেশ ধারণ করা, বাঁচানোর উদ্দেশ্যে মিথ্যা বলা। তাহলে 166 66 ছিল ক্ষতি সাধনের উদ্দেশ্যে, আর 217 218 হবে বাঁচানোর উদ্দেশ্যে। অর্থাৎ কাউকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ। আপনি আসামি ধরতে গেছেন, আসামি আপনার আত্মীয় হয়, তখন আপনি কি করলেন, আপনার আইনের নির্দেশ দেওয়া হয়েছে আসামি আপনি পাইলে, ওয়ারেন্টভুক্ত আসামি পাইলে আপনার ধরতে হবে, এটা হচ্ছে আইনের নির্দেশ। কিন্তু আপনার আত্মীয় হয়, আপনি তাকে ধরলেন না, তাহলে কি করলেন, তাকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি তাকে আইনের নির্দেশটা অমান্য করলেন। আপনার নির্দেশ ছিল, কর্তব্য ছিল আসামিটাকে ধরা, আদালত হাজির করা, কিন্তু আপনি ধরলেন না। কেন ধরলেন না? তাকে বাঁচানোর উদ্দেশ্যে। সো যদি এরকম হয়, বাঁচানোর উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে 217। আর এবারে আপনি কাউকে বাঁচানোর উদ্দেশ্যে, তাতে আপনি কারো কাছে রেট দিয়ে আপনি 1000 পিস ইয়াবা পাইলেন, এই লোক আপনার যে কোনোভাবে আপনি সুপারিশ করলো বা আপনি আত্মীয় হয়, যে কোনোভাবে আপনি তাকে বাঁচানোর উদ্দেশ্যে সেই 1000 পিস ইয়াবাকে আপনি সিজার লিস্ট করলেন 10 পিস ইয়াবা। কেন? যাতে তার শাস্তি কম হয়, যাতে সে শাস্তির হাত থেকে বেঁচে যায়, যাতে তার সম্পত্তি বাজেয়াপ্ত না হতে পারে। 217 18। তাহলে এই যে একটা সিজার লিস্ট, আপনি থানার ওসি, আপনার কাছে একটা মেয়ে গেছে ধর্ষণ মামলা করতে। ধর্ষণ মামলা করতে যাওয়ার পরে সেই মেয়েটা তো ডিটেলসে বলল, স্যার অমুক চেয়ারম্যানের ছেলে অথবা অমুক এমপি সংসদ সদস্যের ছেলে আমাকে ধর্ষণ করেছে। এখন আপনি ওসি স্যার, আপনি ভাবলেন যে মেয়েটা তো গরিব, ও তো আর আমার তেমন টাকা পয়সা দিতে পারবে না, তাই চেয়ারম্যান অথবা এমপি এদেরকে একটু ভয় দেখাইলে যে আপনার ছেলের বিরুদ্ধে এই মামলা হচ্ছে, তখন এইটা বললে পর তারা আমাকে অনেক মোটা অঙ্কের টাকা দিবে এনে, তাহলে আমি কি করব, বলবে এনে যে মামলাটা একটু ছোট করে দেন। তাহলে আপনি যদি সেই মামলাটা, মনে করেন ধর্ষণের 9-1 ধারায় অপরাধ, আপনি সেটা কি করলেন, মেয়েটাকে ভুলভাল বুঝিয়ে ওই চেয়ারম্যানের ছেলেকে বাঁচানোর জন্য, শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য কি করলেন, সেটা একটা, অর্থাৎ মনে করেন 9 ক ধারায় একটা মামলা দিয়ে দিলেন, 9 ক, অথবা 10 ধারায় দিয়ে দিলেন শ্লীলতাহানি,
মনে করেন 10 ধারায় দিয়ে দিলেন, তাহলে 9-1 শাস্তি ছিল মৃত্যুদণ্ড, কিন্তু 10 ধারায় শাস্তি অল্প কয়েক বছর। তাহলে তাহলে এটা আপনি কেন করলেন? কাউকে শাস্তির হাত থেকে বাঁচার জন্য। তাহলে এই যে মামলা রেকর্ড করলেন, এটা একটা নথি, দলিল, লিপি। তাহলে মামলা রেকর্ডটা যে ধারায় করা উচিত ছিল সেটা নাকি আপনি অশুদ্ধ দলিল প্রণয়ন করলেন, ভুল ধারা দিয়ে মামলা রেকর্ড করলেন। অশুদ্ধ দলিল প্রণয়ন যদি করেন, অথবা ওই 1000 পিস ইয়াবাকে যদি 10 পিস লেখেন সিজার লিস্টে, তাহলে সেই সিজার লিস্ট বা জব্দ তালিকাটা কিন্তু একটা দলিল বা লিপি। তাহলে সেইটা আপনি অশুদ্ধভাবে, ভুলভাবে প্রণয়ন করলেন, ভুলভাবে লিখলেন। সো এটা যদি কাউকে বাঁচানোর উদ্দেশ্যে হয় তাহলে 218, অর্থাৎ 217, 218 বাঁচানোর উদ্দেশ্যে, 166, 167 কারো ক্ষতি করার উদ্দেশ্যে। আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ধারা 219 ধারা। সত্যজিৎ বিশ্বাস খুবই ট্যালেন্ট একজন অফিসার। সে আসামি পক্ষের কাছে টাকা খেয়ে, তারা দোষী জেনেও তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া উচিত ছিল, কিন্তু সে টাকা খেয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল যাতে আসামিদের শাস্তি না হয়। এরকম যদি, অর্থাৎ বিচার বিভাগীয় মামলায় সরকারি কর্মচারী কর্তৃক আইনের প্রতিকূলে অসাধুভাবে কোনো বিবরণী অর্থাৎ রিপোর্ট প্রণয়ন করা, বিচার বিভাগীয় মামলায়, অর্থাৎ যে মামলার বিচার চলতেছে সেই মামলার কোনো বিষয়ে আপনি যখন একটা অসাধুভাবে, অর্থাৎ আইনে যে শাস্তির জন্য আপনার সুপারিশ করা দরকার সেটা না করে আপনি অসাধুভাবে যদি আপনি এমন কোনো রিপোর্ট দেন, তাহলে সেটার শাস্তি হবে 219। এটা মূলত সরকারি কর্মচারীদের। অর্থাৎ মনে করেন ম্যাজিস্ট্রেট একটা রায় দিল, যে রায়টা অর্থাৎ বেআইনি হইল, অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে আসামিপক্ষ টাকা খাওয়াইয়া তার কাছ থেকে এমন একটা রায় নিয়ে নিল যাতে এই রায়টা কিন্তু সঠিক রায় হয় নাই, আসামিরা তাদের পক্ষে নিয়ে নিল অসাধুভাবে। অর্থাৎ কোনো রিপোর্ট, আদেশ অথবা রায় বা সিদ্ধান্ত যদি আপনি প্রণয়ন করেন অসাধুভাবে বিচার বিভাগীয় মামলার ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ভুল চার্জশিট দেন, অর্থাৎ চার্জশিট দেওয়া উচিত ছিল, আপনি কি করলেন? ফাইনাল রিপোর্ট দিলেন। বা ফাইনাল রিপোর্ট দেওয়া উচিত ছিল, আপনি খালি খালি বাদীপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে নির্দোষ ব্যক্তিদের নামে চার্জশিট দিয়ে দিলেন। যেটাই করেন, যদি অসাধুভাবে কোনো রিপোর্ট প্রণয়ন করেন তাহলে আপনি 219 ধারায় অপরাধী হবেন। লাস্ট একটা রিভিশন দিচ্ছি। 212, অপরাধীকে আশ্রয়দান দিলে তার সাথে সবসময় আশ্রয়দানের ক্ষেত্রে জেনে শুনে আশ্রয় দিলে সবসময় 176 ধারা যাবে। 212 অপরাধীকে আশ্রয়দান। 216 হাজত থেকে পলাতক, হেফাজত থেকে পলাতক অথবা ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয়দান। 216 সটাইবেন ক ডাকাত বা দস্যুকে আশ্রয়দান। 213 আসামিকে শাস্তি হতে বাঁচাইবার উদ্দেশ্যে উপহার গ্রহণ যিনি করবে তার শাস্তি 213, আর এই উপহার দেওয়ার জন্য যিনি প্রস্তাব করবে বা দিবে তার শাস্তি 214। আর কোনো চোরাই মাল উদ্ধার করে দেওয়ার শর্ত, অর্থাৎ বলবেন যে আপনি যে মালটা চুরি হয়েছে এইটা আমি উদ্ধার করে দেব, বিনিময়ে যদি আপনি কোনো ঘুষ নেন বা দাবি করেন বা যা কিছুই করেন তাহলে 215। 217, 218 কাউকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য, 217 হচ্ছে আইনের নির্দেশ অমান্যকরণ, আর 218 হচ্ছে অশুদ্ধ দলিল বা অশুদ্ধ লিপি প্রণয়ন।
আর 219 বিচার বিভাগীয় মামলার ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী কর্তৃক অসাধুভাবে কোনো রিপোর্ট দেওয়া, কোনো আদেশ দেওয়া, কোনো রায় দেওয়া বা সিদ্ধান্ত দিলে অসাধুভাবে, তাহলে তার শাস্তি হচ্ছে 219। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছেন আজকের ক্লাসে? সবাই একটু লাস্ট কমেন্ট করেন, বা কোনো ধারায় অসুবিধা থাকলে এখনই আমাকে বলেন। আমাদের 229 পর্যন্ত আগামী ক্লাসে আর 9টা ধারা আছে। 9টা ধারা পড়ানোর পরে এই দিকের চ্যাপ্টার শেষ। তারপর অনেকগুলো ধারা বাতিল আছে দণ্ডবিধিতে। তারপর আমরা নতুন অনেক দূরে চলে যাব, 268-তে চলে যাব। 229-এর পরে 268-তে চলে যাব, মাঝখানের ধারাগুলো নাই। তাহলে 229 পর্যন্ত আগামী ক্লাসে 229 পর্যন্ত পড়ার পরে দণ্ডবিধির 1 থেকে 229 পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হবে। আগে একদিন 1 থেকে 229 সব রিভিশন দেওয়া হবে, তারপর এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এই যে 8-9টা ধারা পড়াই, এখন তো পড়লেন, কালকে দিনের বেলায় আর একবার একটু রিভিশন দিলেন, এইভাবে কিন্তু আমাদের হয়ে যাবে। 219 ধারা আবার বলতে বললো। আচ্ছা, 219 ধারা হচ্ছে একটা বিচার বিভাগীয়, মানে মনে করো একটা বিষয়, একটা মামলা বা যে কোনো কিছু যেটার বিচার চলতেছে, বিচার বিভাগে এইটার বিচার চলতেছে, তখন এইটা সম্পর্কে সরকারি কর্মচারী কর্তৃক আইনের প্রতিকূলে, অর্থাৎ আইনে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে অপরাধীর যদি অপরাধ প্রমাণ হয় তাহলে দিতে হবে চার্জশিট, অপরাধীর অপরাধ যদি প্রমাণ না হয় তাহলে দিতে হবে কি, ফাইনাল রিপোর্ট। অর্থাৎ আইনের প্রতিকূলে, তাহলে আইনে যেভাবে বলছে এইটার বিরুদ্ধে গিয়ে যদি অসাধুভাবে, সেটা টাকা পয়সা খেয়ে সুপারিশ ক্রমে যে কোনোভাবে, অর্থাৎ আইনে যেভাবে বলে দেওয়া হয়েছিল যে এই অপরাধ করলে এইভাবে রিপোর্ট দিতে হবে, সেটা না করে আপনি যদি অসাধুভাবে কোনো সরকারি কর্মচারী কোনো রিপোর্ট দেয়, বা কোনো ম্যাজিস্ট্রেট যদি রায় দেয় বা কোনো সিদ্ধান্ত দেয় যেটা আইনের বিরুদ্ধে, তখন সেই সরকারি কর্মচারীর শাস্তি হবে 219 ধারা। তার বিচার বিভাগীয় মামলায় একটা কাজের ক্ষেত্রে, বিচার বিভাগীয় মামলার ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী আইনের বিপরীতে প্রতিকূলে অসাধুভাবে একটা রিপোর্ট যদি দেয়, মনে করেন আপনি একটা মামলার আইও তদন্তকারী কর্মকর্তা, আপনার মামলাটায় 2 জনের অপরাধ প্রমাণিত হয়েছে, তাহলে অপরাধ প্রমাণিত হইলে আপনার উচিত ছিল সেই 2 জনের নামে চার্জশিট দেওয়া, কিন্তু সেই অপরাধী 2 জন আপনাকে মোটা অঙ্কের টাকা দিল, তখন আপনি সেই আইনের বিপরীতে গিয়ে অসাধুভাবে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন যাতে তারা শাস্তি না পায়। এভাবে যদি করেন তাহলে এই যে অসাধুভাবে রিপোর্টটা আপনি দিলেন, তাহলে আপনার শাস্তি 219 ধারা। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সকলে পড়ালেখার প্রতি ভালোবাসা রাখবেন, পড়বেন। আপনি প্রমোশন পাইলে আমার কিন্তু কিছুই না, তারপর আপনার জন্য আমি পরিশ্রম করতেছি। আর এই যে 200 টাকা, এটা কিন্তু নাথিং, কিছুই না। হ্যাঁ, আমি চাচ্ছি আপনি প্রমোশন পান, কারণ আপনারা স্মার্ট লোক, আধুনিক স্মার্ট ইয়ং জেনারেশন যদি প্রমোশন পায়, সো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, এবং কার্যক্রমগুলো খুবই, অ্যাক্টিভিটিগুলো অনেক ভালো হবে, স্মার্টলি হবে, দ্রুততার সাথে হবে, বিকজ অফ দেয়ার ইয়াং জেনারেশন, দে ক্যান ওয়েল পারফরমেন্স। সো এই কারণে আপনার প্রমোশন হইলে আমার কিছুই না, তারপর আপনার জন্য পরিশ্রম করতেছি।
আপনি একটু পড়েন, পড়ালেখার প্রতি ভালোবাসা রাখেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার পরিবারের লোকজনেরও ভালো হবে। সো থ্যাংক ইউ, আগামী ক্লাসে দেখা হচ্ছে।